পারি বলুন। কিন্তু এই রিলেটেড না, আমি একটু ভার্চুয়াল ইয়া নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ২টা মিনিট যদি একটু বলতেন, ক্লাস রিলেটেড না। বলবো? বলুন। এই যে আমার ভার্চুয়ালাইজেশন, হ্যাঁ? তো একটা তো হলো আমরা নরমালি উইন্ডোজ 10, উইন্ডোজ সার্ভারে যেই হাইপার-ভি করি, হ্যাঁ? তো এই একটা প্ল্যাটফর্ম, আরেকটা আছে যে আমরা যেটাতে ওয়ার্ক স্টেশন, হ্যাঁ? তো এখন আমার কোয়েশ্চেন হলো যে এমন কি কোনো কিছু আছে ডিরেক্ট উইন্ডোজ এর মতন করে সেটার উপর আমি হোস্ট ডিপ্লয়মেন্ট করতে পারবো? এই ধরনের কোনো একটু ক্লিয়ার করবেন? VMware, ESXi। ও ESXi করলে কি ওইটা কি নিজেই একটা ওএস? ESXi আসলে ওএস না, ESXi হচ্ছে হাইপারভাইজার। জি। সেটার উপরে আপনি হোস্ট ডিপ্লয় করতে পারবেন। ও আচ্ছা। তো সেক্ষেত্রে VMware সার্ভার করব না? আমরা তো এখন যেটা ক্লায়েন্ট দিয়ে করছি। না, সেক্ষেত্রে সার্ভারের কিছু নাই, সেক্ষেত্রে ওই জিনিসটাই করতে হবে, ওইটার নামই হচ্ছে ESXi। আচ্ছা। সেক্ষেত্রে তো ESX এর উপর আমি যতটা খুশি ততটা ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করতে পারবো। ওইটাতে হ্যাঁ, তো কোনো আপনার রেস্ট্রিক্টেড আপনার অপশন না নাই। না 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 না, আপনার হার্ডওয়্যার যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দিবে আপনি ততক্ষণ করতে পারবেন। আচ্ছা, তাহলে বেটার কোনটা? এই ESXi নাকি হাইপার-ভি করে? ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম? ESXi বেটার। সেক্ষেত্রে কি দাদা দুই একটা এক্সাম্পল দেওয়া যায়? কিরকম এক্সাম্পল? মানে বেটার সুবিধা ওইটার থেকে এটা বেশি? হাইপার-ভি তো আপনার হোস্টেড, হ্যাঁ। আর ESXi হচ্ছে বেয়ার মেটাল। এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি। এরপরে ESXi আপনি পুরোটা হচ্ছে আপনার ওয়েব প্যানেলে কন্ট্রোল করতে পারবেন, যেটা হাইপার-ভিতে একটু কষ্টকর। এরপরে পারফরমেন্স, হার্ডওয়্যার সাপোর্ট, রিলায়েবিলিটি সবকিছু হিসেবে হচ্ছে ESXi অনেক ভালো। আর হাইপার-ভি তো মূলত আপনার হোস্টেড ভার্চুয়ালাইজেশন, যার কারণে ওই অপারেটিং সিস্টেমের ইস্যু থাকে। জি। আচ্ছা, গত ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার একটা জিনিস ক্লিয়ার দরকার ছিল আমার ছেলে। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, শুনতেছি, বলেন। পিভিটা পিভির ভিতরে থাকে ভাই, আর ভিজিটা কি পিভির ভিতরে থাকে, এরকম একটা ক্লিয়ার আমি না আর কি। কিসের ভিতরে কি থাকে বুঝিনি। পিপিটা পিভির ভিতরে থাকে না ভিজিটা পিপি এর ভিতরে থাকে, এরকম আর কি জিনিসটা। আচ্ছা, পিপি হচ্ছে আপনার ফিজিক্যাল পার্টিশন, ঠিক আছে? ফিজিক্যাল পার্টিশন দিয়ে হচ্ছে আপনি ফিজিক্যাল ভলিউম বানাবেন। এখন অবশ্যই ফিজিক্যাল পার্টিশন ফিজিক্যাল ভলিউমের ভিতরে থাকবে, আর ভলিউম গ্রুপের ভিতরে থাকবে হচ্ছে ফিজিক্যাল ভলিউম, মানে পিভি। এটা থাকবে হচ্ছে ভলিউম গ্রুপের ভিতরে। আবার এলভির ভিতরে আসলে কিছু থাকে না। এলভি হচ্ছে ভলিউম গ্রুপ থেকে স্পেস নিয়ে সে একটা লজিক্যাল ভলিউম তৈরি করে। এখন
এলভির ভিতরে ভিজি থাকে এটাও বলতে পারবেন না, কারণ একটা ভলিউম গ্রুপ থেকে আমি 2-3টা লজিক্যাল ভলিউম বানাইতে পারবো। আবার এটাও বলতে পারবেন না যে ভলিউম গ্রুপের ভিতরে লজিক্যাল ভলিউম থাকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি বলেন। আচ্ছা, আমার 5টা ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে। আমি 5টা ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে 5টা আপনার ফিজিক্যাল ভলিউম বানাইলাম। দেন হচ্ছে 5টা ফিজিক্যাল ভলিউম থেকে আমি একটা ভলিউম গ্রুপ বানাইলাম। ভলিউম গ্রুপ বানাই, এরপরে আমি হচ্ছে লজিক্যাল ভলিউম বানাই। আমি আমার ডিরেক্টরিতে অ্যাসাইন করলাম যে এই ডিরেক্টরির জন্য এই এই উম, আহ, এই গ্রুপ থেকে এতটুকুই এলবিএম করলাম, এতটুকু অ্যালোকেট করলাম। এখন আমার যে 5টা ফিজিক্যাল পার্টিশন থেকে আমি এই ভলিউম গ্রুপটা বানাইলাম, যদি কখনো আমার ওই 5টা ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় বা কাজ না করে, মানে সেক্ষেত্রে আমার এই পার্টিশনটা কি অবস্থায় দাঁড়াবে? প্রথমত হচ্ছে আপনার ভলিউম গ্রুপটা ক্র্যাশ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওএসটাকে রিস্টার্ট না দিবেন। যদি আপনি ওএস রিস্টার্ট দিয়ে দেন সেই ক্ষেত্রে আর আপনার ডেটা আপনি পাবেন না। এটা একটা। আরেকটা হচ্ছে যে যদি এরকম করা যায় যে আপনি ওএসটা রিস্টার্ট দিলেন না এবং যে ফিজিক্যাল ভলিউমের ভিতরে ডেটাগুলো ছিল বা যে ফিজিক্যাল ভলিউমটা ক্র্যাশ করছে হয়তো সেই ফিজিক্যাল ভলিউমে কোনো ডেটা ছিল না, সেক্ষেত্রে যেটা করতে পারেন বাকি 4টা ফিজিক্যাল ভলিউম দিয়ে আপনি যখন আরেকটা লজিক্যাল পার্টিশন বা ওই সেম স্পেসের লজিক্যাল পার্টিশন বানাবেন, তখন আপনার ডেটা আসলেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা কম, কারণ লজিক্যাল ভলিউম বানানোর সাথে সাথে আপনাকে ওটা ফরম্যাট করতে হবে। যখনই ফরম্যাট করবেন তখন আর ডেটা এমনিতেও পাবেন না। সো এই জিনিসটা অবশ্যই সেন্সিটিভলি করতে হবে। হ্যাঁ ভাইয়া, সেই ক্ষেত্রে তো এটা রেডের সিমিলার হয়ে আর সাপোর্টটা দিচ্ছে না আমার। আমি যদি রেড করি দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু একটা হার্ড ডিস্কের ডাটা ডিস্ট্রয় হয়ে গেল, অন্যটা থেকে আমাকে রিকভারি করে দিবে। সেক্ষেত্রে এলবিএম তাহলে ওটা করতেছে না। এলভিএম তো আপনার রেইডের উপরেই ডিপ্লয় হবে। না, যদি আমি রেড না করে যদি শুধু এলবিএমটা করি আর কি। সেক্ষেত্রে আপনার রিস্ক তো থাকবেই। বুঝতে পারছি। পাওয়ার অফ তো কোনো না কোনো সময় হইতেই পারে, মানে ভাই পাওয়ার অফ আমি কোনটার কথা বলছি আপনি বোঝেন নাই তাহলে আমার কথা। মানে সার্ভার রিস্টার্টের কথা বলছেন যে না, সার্ভার যদি হ্যাঁ সেটা কোন সময়? যদি আমার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল হ্যাঁ, ওই সময়। তখন যদি ওএসটা রিস্টার্ট হয় সেক্ষেত্রে আপনার ভলিউম ক্র্যাশ করবেই। বুঝতে পারছি। আপনি একটা সার্ভার ইমপ্লিমেন্ট করবেন, সেটার পাওয়ার ব্যাকআপ পুরোপুরি শিওর না হয়ে আপনি তো সার্ভার রান করানোই ঠিক না। যে সেটা তো অবশ্যই। কি হয় হোক আমার সার্ভার কখনোই বন্ধ হবে না, অ্যাটলিস্ট পাওয়ার ফেইলারের কারণে কখনোই বন্ধ হবে না। হার্ডওয়্যার ফেইলার তো হইতেই পারে, ওইটা তো আর আমাদের হাতে নাই, বাট পাওয়ার ফেইলারটা তো আমরা যতটুকু পারি কনজাম করতে পারি। বুঝতে অনেকভাবে পারছি। ব্যাকআপ দিয়ে তো আমরা সেটাকে এনশিওর করতেই পারি যে হ্যাঁ অ্যাটলিস্ট পাওয়ার ফেইলারের কারণে আমার সার্ভার বন্ধ হবে না। না, অনেক সময় দেখা যায় যে ভাইয়া যদি অনেক বেশিক্ষণ ব্যাকআপ দেওয়া পসিবল হয়, এটা আসলে এখন নাই। যদিও আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম গুলো এখন সলভ না, যদি এরকম হয় তাহলে হচ্ছে মানে এলবিএম এর উপর ডিপেন্ড করা যাবে না রেট ছাড়া। এলভিএম এর উপরে ডিপেন্ড করা যাবে না বলতে আপনি কোন ডিপেন্ডেন্সির কথা, মানে কি টাইপের ডিপেন্ড হওয়ার কথা বলতেছেন? এই যে যদি আমার যে কোনো একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, তাহলে আমার হচ্ছে পুরো ইয়েটাই যদি সার্ভার রিস্টার্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে তো আমার পুরো সব ডাটাই শেষ। আপনি কি ডেটা ব্যাকআপ নেবেন না?
আপনি সার্ভারের সেনসিটিভ ডাটা একটা জায়গায় রেখে কিভাবে নিশ্চিন্ত থাকতে পারেন? কিন্তু নিশ্চিন্ত থাকতে পারারই কথা না। যে আমার সার্ভারের ডেটা শুধুমাত্র একটা জায়গাতেই আছে, আর কোথাও নাই। এই জিনিস তো কখনোই হওয়ার কথা না। অ্যাটলিস্ট কি হয় হোক, আমার ডেটা মিনিমাম একটা ব্যাকআপ তো থাকতেই হবে। যত ভালো সার্ভারই ইউজ করি না কেন, আর যত ভালো ডাইজাস্টার রিকভারি বা রিকভারি পলিসি রাখি না কেন, আমার ডেটা তো ব্যাকআপ হইতেই হবে। কারণ আপনার হয়তো ডিস্ক একটা ফেইলার হইলো, আপনি রেড রিবিল্ড করেও যদি না আসে, তখন কি করবেন? ভাই রেড টপিকটা কি এই কোর্সে দেখানো হবে? রেড টপিক নাই। রেড টপিক কোনো কোর্সের আন্ডারেই নাই। আচ্ছা, এই কোর্সে কি দেখাবেন এটা? না ভাই, এ তো কোর্সের আন্ডারে নাই, আমি দেখাবো কি? ও আচ্ছা। কোনো কোর্সের আন্ডারেই রেড নাই। আপনাকে রেইডও করতে হবে, আপনাকে সার্ভারে এলভিএমও করতে হবে, দুটোই করতে হবে। আপনি রেইড করলেন কিন্তু এলভিএম করলেন না, কতগুলো পার্টিশন বানাবেন, কতগুলো সেটা তো ডিস্ক পসিবল না। লাগাবেন, কতগুলো ডিস্ক বানাবেন, আর কতগুলোই বা ডিরেক্টরি বানাবেন? কোন ডিরেক্টরি কোন ডিস্কে আছে, কত জায়গায় মনে রাখবেন? তবে এলভিএম নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এলভিএম এর অনেক কাজ আছে, এলভিএম এর স্ন্যাপশট নেওয়া যায়। এলভিএম এর আপনি আরেকটা স্ন্যাপশট জিনিস দেখাইছিলেন যে ভাইয়া ওই এলবিএম এর ওই যে সার্ভারের মধ্যে করতেছি ওখানে আবার ব্যাকআপ নেওয়ার কথা দেখাইছিলেন আর কি। না, এরকম কোনো কিছুই আমি দেখাইনি। মানে একটা এরকম কোনো কিছু আমি দেখাইনি। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের টপিক স্টার্ট করি। গত ক্লাসের কিছু জিনিস আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে যে আমি একটা এলভি পার্টিশনকে কিভাবে রিমুভ করতে পারি, একদম সরাসরি ফিজিক্যাল পার্টিশন সহ। এই জিনিসটা একটু বাকি ছিল। তাহলে প্রথমে এইটা শেষ করে দেই, এরপরে গিয়ে নতুন জিনিস যেটা স্টার্ট করার সেটা করব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আমাদের লাস্ট ছিল হচ্ছে কই গেল, আরো এলভি পার্টিশন বানাইছিলাম না, যেটা মাউন্ট করা হয়নি? এই যে দুইটা VG2, LVPE1 আর LVPE2। আচ্ছা, প্রথমে এই দুইটাকে আমি একটু মাউন্ট করে নেই, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। দুইটাই মাউন্ট করি। LVPE1 আর 2। Okay. VG2, LVPE1, LVPE2। আচ্ছা, আমি এই দুইটা পার্টিশনকে মাউন্ট করে নিচ্ছি, এটা আমার দরকার হবে। step
per Pg2 LPPE1 সিস্টেম কি দিছি কত মনে নাই, নাকি ফরম্যাটই করি নাই, ফরম্যাট করি নাই, ফরম্যাট করা হয় না ভাইয়া। LPP1 সে দুইটাই এক্সএফএস দেই, অসুবিধা নাই। MKFS dot XFS mapper Pg2 LPPE1 আর একটা group mount minus যেটা mount হয়ে গেছে df minus h LPPE1 PE2। আচ্ছা, এই যে দুইটা পার্টিশন আছে, আমি এই দুইটা পার্টিশনকে রিমুভ করব, সেটা একদম মানে আমার পার্টিশন মাউন্ট অবস্থায় আছে সেই জায়গা থেকে শুরু করে একদম ফিজিক্যাল পার্টিশন রিমুভ করা পর্যন্ত এটা আমরা দেখব। Pg2 তে কোনটা আছে, P8। আচ্ছা, ওকে, তাহলে এখন যেহেতু আমার ওই দুইটা পার্টিশনই মাউন্ট অবস্থায় আছে, সো প্রথম কাজ হচ্ছে আমার ওই মাউন্টটাকে ইউ মাউন্ট করতে হবে। সেটার জন্য আমি প্রথমে fstab ফাইলে ঢুকলাম, ঢুকে আমি চাইলে এই দুইটা লাইনকে কমেন্ট করেও রাখতে পারি, আবার রিমুভও করে দিতে পারি। তো আমি রিমুভ করে দেই, সেটাই বেটার হবে, কারণ কমেন্ট আউট করে রাখলাম বা কমেন্ট করে রাখলাম, এরপরে যদি কখনো আবার কমেন্ট আউট করে দেই, সেই ক্ষেত্রে আমার ওএস এর ঝামেলা হবে। তাহলে যেহেতু কমেন্ট করছি, এখন আমাকে এটা ম্যানুয়ালি ইউ মাউন্ট করতে হবে। LPP1 LPP2 ইউ মাউন্ট হয়ে গেছে, df minus h ইউ মাউন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিভি রিমুভ করব, সরি এলভি রিমুভ করব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো একটা সিকোয়েন্সও যদি আমি ব্রেক করি আমার ওএস ক্র্যাশ করার চান্স থাকবে। সেই কারণেই আমার ইউ মাউন্ট করার পরেই কাজ হচ্ছে আমি প্রথমে এলভি রিমুভ করব। তাহলে এলভি রিমুভ কোনটা, def pg2 lppe2। প্রথমে 2 রিমুভ করি। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিমুভ? ইয়েস। এরপরে 1, দুইটা রিমুভ হয়ে গেছে, lvs। এখন আর এই দুইটা লজিক্যাল ভলিউম নাই, vgs এ এখনো vg2 আছে। তাহলে আমার এখন এই ভলিউম গ্রুপটাকে রিমুভ করতে হবে। তাহলে vg রিমুভ কোনটা, vg2। এখানে দেখেন, যখন আমি এলভি রিমুভ করলাম তখন আমাকে পুরো পাথ বলে দেওয়া লাগলো, যে টেপ, তার ভিতরে ভলিউম গ্রুপ, তার ভিতরে লজিক্যাল ভলিউম এত। কিন্তু যখন ভলিউম গ্রুপ রিমুভ করলাম তখন শুধু নামটা বলে দিলাম, কারণ ভলিউম গ্রুপ ভিজি রিমুভে শুধুমাত্র নাম বলে দিলেই হবে, এটা ফিজিক্যাল কোনো বা ডিভাইসের ভিতরে এটা থাকবে না। যখন আমি এলভি তৈরি করব তখন সেটা ডিভাইসে যাবে, বাট যখন ভলিউম গ্রুপ তৈরি হবে তখন আর সেটা ডিভাইসে যাবে না। আচ্ছা, পিভিএস যদি দেখি, আমার টেপ এনভিএমই 0 N2P8 এটা কোনো ভলিউম গ্রুপের আন্ডারে নাই। যেহেতু নাই, তার মানে আমি এটাকে রিমুভ করতে পারি। তাহলে পিভি রিমুভ টেপ এনভিএমই 0 N2P8 levels on physical volume এত সাকসেসফুলি হোয়াইট। আচ্ছা, যেহেতু আমার ফিজিক্যাল ভলিউম রিমুভ হয়ে গেছে,
এখন আমি ফিজিক্যাল পার্টিশন রিমুভ করতে পারি। ফিজিক্যাল পার্টিশন রিমুভ করার জন্য আমাকে ডিস্কের ভিতরে ঢুকতে হবে। dev nvme 0n2 প্রিন্ট করি, আমার পার্টিশন রিমুভ হবে এইটা 8। তাহলে ডি তে হচ্ছে ডিলিট, পার্টিশন নাম্বার কত 8, পার্টিশন 8 হ্যাজ বিন ডিলিটেড। এখন যদি প্রিন্ট করি 8 আর নাই, রাইট করে দিলাম part copy dev nvme 0n2 শেষ। এখন যদি ls pl কে দেই 7 পর্যন্ত আছে, এরপরে আর নাই। আর pl kid যদি দেই এখানে আমার p8 এর কোনো কিছুই থাকবে না, কারণ যেহেতু p8 পার্টিশনটা নাই। এটাই হচ্ছে কোনো একটা লজিক্যাল ভলিউম রিমুভ করার সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্সটা আপনি কোনোভাবেই ব্রেক করতে পারবেন না। বারবার বলতেছি, এই সিকোয়েন্স কোনোভাবেই ব্রেক করতে পারবেন না। যদি ব্রেক করে ফেলেন আপনার ওএস ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। এখানে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যেহেতু কনফিউশন নাই, তাহলে আমরা আমাদের আজকের টপিক স্টার্ট করতে পারি। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে ফায়ারওয়াল। এখানে ফায়ারওয়ালের মানে এই কোর্সের আন্ডারে ফায়ারওয়ালের হয়তো অনেক বেশি কিছু থাকবে না, বাট একটা সিস্টেম অপারেট করার জন্য মোটামুটি যতটুকু প্রয়োজন, বা একটা রানিং সার্ভারকে বা একটা সার্ভারকে নেটওয়ার্কে সিকিউর করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে এমনিতেই পাবো। আচ্ছা, ফায়ারওয়াল জিনিসটা কি? ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, যেটা হচ্ছে ট্রাফিক গুলোকে ফিল্টার করে। প্রথম হচ্ছে যে ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যেটা ট্রাফিক গুলোকে ফিল্টার করে, এবং সেই ফিল্টারিংটা করে কিভাবে? বিভিন্ন রকমের রুলস গুলো দিয়ে। সেট অফ রুলস, ডিফারেন্ট কাইন্ড অফ রুলস দিয়ে সে ফায়ারওয়াল গুলোকে ফিল্টারিং করে। বা আচ্ছা, এখানে আচ্ছা, ফায়ারওয়াল হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটারের প্রথমটার ডিফেন্স সিস্টেম, বা ফার্স্ট ডিফেন্স সিস্টেমই হচ্ছে ফায়ারওয়াল। এখন এই ফার্স্ট ডিফেন্স সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট ডিফেন্স সিস্টেম হচ্ছে যে যখনই নেটওয়ার্কে কোনো আনওয়ান্টেড হিট বা আনওয়ান্টেড কোনো ট্রাফিক যখনই আসবে, সেটা প্রথমেই ফায়ারওয়ালে ফিল্টার হবে। প্রথমেই ফায়ারওয়ালে ফিল্টার হবে, এবং ফিল্টার হওয়ার পরেই এই জিনিসটা ওই আনওয়ান্টেড ট্রাফিক বা আনওয়ান্টেড জিনিসগুলোকে নেটওয়ার্কে অ্যালাউ করবে না। এবং এই সম্পূর্ণ জিনিসটাই হবে
দুই রকমের রুলস দিয়ে, একটা হচ্ছে আপনার ইনবাউন্ড রুলস আর আরেকটা হচ্ছে আউটবাউন্ড রুলস। তো এখানে আসলে ইনবাউন্ড বা আউটবাউন্ড এর কোনো ইস্যু নাই, বা ওই জিনিসটা থাকবে না। এখানে হচ্ছে যে একদম সহজভাবে যে আমি ট্রাফিক অ্যালাউ করব কিনা, আর অ্যালাউ করলে সেটা কোন নেটওয়ার্কে করব, বা কোন কোন নেটওয়ার্কে আমি অ্যালাউ করব, এটাই হচ্ছে আমার রুলস গুলো হিসেবে থাকবে। লিনাক্সে ফায়ারওয়াল সাধারণত দুই রকমের সফটওয়্যার দিয়ে ইউজ করা যায়। এটা পুরোটাই সফটওয়্যার বেসড ফায়ারওয়াল। দুই রকমের সফটওয়্যার ইউজ করা যায়, একটা হচ্ছে আইপি টেবিলস আর একটা হচ্ছে ফায়ারওয়াল ডি। তবে আইপি টেবিলস হচ্ছে ভার্সন 6 এর আগে পর্যন্ত ডিফল্ট হিসেবে ছিল। ভার্সন 7 থেকে সেটা আপডেট হয়ে আসছে হচ্ছে ফায়ারওয়াল ডি নামে। এখানে আর আইপি টেবিলস সাধারণত থাকে না, মানে ডিফল্ট হিসেবে থাকে না, বাট কেউ যদি চায় সেক্ষেত্রে আইপি টেবিলস ইউজ করতে পারে। তবে আইপি টেবিলস এর থেকে ফায়ারওয়াল ডি ইউজ করাটা সহজ, এই কারণে অনেকে ফায়ারওয়াল ডি রিকমেন্ড করে। ওকে, ফায়ারওয়াল ডি তে আমরা বেশ কিছু জোন পাবো। জোন হচ্ছে বলতে পারেন যে সেট অফ রুলস এর একটা গ্রুপ, এবং ওই রুলস গুলো আমার কোন এনভায়রনমেন্টে কাজ করবে, এটা হচ্ছে আমার জোন, যে কোন এনভায়রনমেন্টে কাজ করবে। আবার আমি চাইলে এরকম করতে পারি যে আমি দুইটা এরিয়া ভাগ করে রাখতে পারি। দুইটা এরিয়া বলতে আমাদের সার্ভারে অনেক সময় দুইটা বা তিনটা ইথারনেট পোর্ট রানিং থাকে। এখন আমি চাইলে সবগুলো পোর্টকে একটা জোনে রাখতে পারি, আবার চাইলে ডিফারেন্ট জোনেও রাখতে পারি। যে একটা হচ্ছে আমার ইন্টারনাল কমিউনিকেশনের জন্য, আর একটা হবে আমার এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য। ওই জিনিসটাকেই বলা হচ্ছে জোন। তো প্রথমে যেটা আসবে যে ট্রাস্টেড জোন। ট্রাস্টেড জোন, এই ট্রাস্টেড জোন হচ্ছে সব রকমের কানেকশন অ্যাকসেপ্টেড। মানে হলো যে এখানে এই জোন আমি যখনই অ্যাক্টিভ করে দিব তখনই হচ্ছে আমার সব রকম কানেকশন অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ আমি বলেই দিচ্ছি যে আমার সব রকম ট্রাফিক ট্রাস্টেড। এরপরে হচ্ছে হোম ওয়ার্ক ইন্টারনাল। হোম ওয়ার্ক ইন্টারনাল হচ্ছে এই তিনটা জোন সাধারণত বেশিরভাগ ইনকামিং কানেকশন গুলোকেই অ্যাকসেপ্ট করে। এখানে বলাই আছে মোস্ট ইনকামিং কানেকশনস আর অ্যাকসেপ্টেড। বেশিরভাগ ইনকামিং কানেকশনই অ্যাকসেপ্ট করে, বাট সবগুলো না। বেশিরভাগ কানেকশন অ্যাকসেপ্ট করে কিন্তু সব কানেকশন না। কারণ হচ্ছে যে এখানে বলাই আছে যে আমার এটা হোম অথবা ইন্টারনাল কানেক্টিভিটিতে ইউজ হবে। এই কারণে হচ্ছে হোম ওয়ার্ক ইন্টারনাল। এরপরে হচ্ছে পাবলিক। পাবলিক জোনে only selected common and mostly safe incoming connections are accepted. এখানে জিনিসটা হচ্ছে যে কিছু ইনকামিং কানেকশন অ্যাকসেপ্ট করা থাকে, ডিফল্ট হিসেবে থাকে, এর পরের গুলো আপনাকে ম্যানুয়ালি অ্যালাউ করে নিতে হবে। সিলেক্টেড কমন। সিলেক্টেড কমন বলতে মানে সিলেক্টেড কমন হিসেবে খুবই অল্প কিছু ট্রাফিক অ্যালাউ থাকে, যেমন ককপিট থাকে, এসএসএইচ থাকে, ডিএইচসিপি ভি6 ক্লায়েন্ট থাকে। এই তিনটা ছাড়া আর কোনো ট্রাফিক অ্যালাউ থাকে না।
ওকে, আরেকটা হচ্ছে ডিএমজেড। ডিএমজেড হচ্ছে মূলত demilitarized zone. This zone is intended for computers that are publicly accessible, located on an organization's external network with limited access to the internal network. এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের এক্সটার্নাল নেটওয়ার্কে থাকবে যেটা পাবলিকলি অ্যাক্সেসিবল, কিন্তু ইন্টারনাল নেটওয়ার্কে খুবই লিমিটেড অ্যাক্সেস থাকবে। এটা হচ্ছে ডিএমজেড। এখানে চাইলে আমরা যেটা করতে পারি, পাবলিকলি সব সার্ভিস অ্যালাউ করে দিতে পারি বা সব রকম ট্রাফিক অ্যালাউ করে দিতে পারি, বাট এই সার্ভারটা থেকে বা এই ডিএমজেড জোন যে সার্ভারে অ্যালাউ থাকবে সেই জোন আবার লোকাল নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না। এই রকমের রুল সাবমিট করে দিতে হবে বা রুল তৈরি করে দিতে হবে, তখন গিয়ে আমার প্রপার ফায়ারওয়েল ইমপ্লিমেন্ট করা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সটার্নাল। For use on external networks with masquerading enabled, meaning the addresses of your private network are mapped to and hidden behind a public IP address. এটা হচ্ছে এক্সটার্নাল জোন। মাস্কারেডিং এনাবল বলতে নেট এনাবল থাকে। আচ্ছা, নেট সম্পর্কে বা মাস্কারেডিং সম্পর্কে আপনাদের কতটুকু জানা আছে? বা জানি অনেকেই প্রফেশনালি কাজ করেন, বা এরকম কি কেউ আছেন যে আসলে নেট বা মাস্কারেডিং সম্পর্কে কিছুই জানেন না? আচ্ছা, ওকে, ভেরি গুড। ভাই আমি জানি না, নেট মাস্কিউটি আমার একটু প্রবলেম আছে। নেট মাস্কারেডিং এ প্রবলেম আছে? আচ্ছা ঠিকভাবে বুঝি না, একটু বুঝি না এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস। আমি যদি একদম সহজ ভাষায় নেটের কথা বলি, যে আপনি কমিউনিকেশন যখন করবেন তখন আপনার যে রিকোয়েস্ট ট্রাফিক গুলো থাকবে, বা আপনি google.com এ হিট করতেছেন, এখন গুগল পর্যন্ত আপনি সরাসরি তো আর পৌঁছাইতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, কোনো একটা পাবলিক আইপির মাধ্যমে আপনাকে যাইতে হবে, অবশ্যই কোনো একটা পাবলিক আইপির মাধ্যমে যাইতে হবে। এখন আপনি ইউজ করতেছেন প্রাইভেট আইপি, তাহলে আপনি পাবলিক আইপিতে কিভাবে রিচ করবেন? সেই রিচিংটাই হবে হচ্ছে নেট দিয়ে। এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। জিনিসটা এরকম হবে যে আপনার লোকাল নেটওয়ার্কের যত রকমের ইনকামিং আউটগোয়িং থাকবে সেই সম্পূর্ণ জিনিসটা একটা পাবলিক আইপিতে ট্রান্সলেট হবে। এটাই হচ্ছে মূলত নেট, এবং এই সম্পূর্ণ মেকানিজমটা করবেই হচ্ছে রাউটার অথবা সার্ভার। এটাকেই বলা হয় মাস্কুরেডিং। মাস্কিউরেট করে দিচ্ছে আপনার লোকাল নেটওয়ার্ককে আপনার পাবলিক আইপিতে, ম্যাপিং করে দিচ্ছে যে আপনার লোকাল নেটওয়ার্ক থেকে যত রকম রিকোয়েস্ট বাইরে যাবে, বাইরে বলতে আপনার রাউটারের বাইরে, সেই সব রিকোয়েস্ট গুলো যাবে হচ্ছে একটা পাবলিক আইপি দিয়ে। আবার আপনার পাবলিক আইপিতে যদি কখনো কোনো রিকোয়েস্ট আসে আপনার লোকাল নেটওয়ার্কের জন্য, সেটাও পাবলিক আইপি হয়েই আপনার লোকাল নেটওয়ার্কে ঢুকতে পারবে। সেটাও হবে ওই নেট এর কারণে বা মাস্কুরেডিং এর কারণে। এটা মূলতই হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে একটা হিডেন এবং পাবলিক আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করে। এবং হিডেন বলা হয় এই কারণে, পাবলিক আইপি থেকে যখন রিকোয়েস্ট যাচ্ছে তখন ইন্টারনাল নেটওয়ার্ক ছাড়া আর কেউ দেখতে পারে না যে আসলে কোন আইপি থেকে রিকোয়েস্ট আসছে। এই কারণেই বলা হয় হিডেন। এটা হচ্ছে একদম সহজ ভাষায়। এইটুকু কি বোঝা গেছে ভাইয়া? বুঝতে পারছি ভাই। আচ্ছা।
আমার Okay. একটা ভাইয়া অমিত আমার জি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো আপনার যে ফায়ারওয়াল, হ্যাঁ, আর এটা তো হলো সফটওয়্যারের মাধ্যমে, আমরা তো ফায়ারওয়াল ডিভাইসের মাধ্যমেও কি এই কাজগুলোই করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে ভাই, আপনার কথাটা শোনা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লক জোন। ব্লক জোনে হচ্ছে যে only network connection initiated within this system are possible and all incoming network connections are rejected with an ICMP host prohibited message। এখানে জিনিসটা হবে এরকম যে নেটওয়ার্কে যত রকমের কানেকশন বা ইনকামিং ট্রাফিক থাকবে সব ইনকামিং ট্রাফিক রিজেক্ট হবে, এবং এটা যে রিজেক্ট হচ্ছে সেটার জন্য আবার একটা আইসিএমপি হোস্ট মেসেজ যাবে কার কাছে, যে রিকোয়েস্ট করছে তার কাছে। একটা আইসিএমপি মেসেজ যেতে পারে এরকম যে কানেকশন রিজেক্টেড এরকম। আর আরেকটা হচ্ছে ড্রপ জোন। এটা হচ্ছে যে এনি এন্ড অল ইনকামিং নেটওয়ার্ক প্যাকেটস আর ড্রপ উইথ নো রিপ্লাই, অনলি আউটগোয়িং নেটওয়ার্ক কানেকশনস আর পসিবল। এর মানে শুধুমাত্র আউটগোয়িংটা হবে, যত রকমের ইনকামিং রিকোয়েস্ট থাকবে সব প্যাকেট ড্রপ করে দিবে কোনো রকম কোনো রিপ্লাই মেসেজ ছাড়া। ব্লক জোনেও সেম কাজটাই হবে, কিন্তু ব্লক জোনে যেটা হবে একটা আইসিএমপি রিপ্লাই মেসেজ যাবে, কিন্তু ড্রপে এটা আর যাবে না। এই হচ্ছে টোটাল 8টা জোন। 8টাই তো না, 9টা 4 5 9। এই হচ্ছে টোটাল 9টা জোন। এই সবগুলোর মধ্যে ডিফল্ট হিসেবে সেট থাকে হচ্ছে এক্সটার্নাল জোন। ও না, সরি, পাবলিক জোন। পাবলিক জোনটা ডিফল্ট হিসেবে সিলেক্টেড থাকে। আমরা চাইলে যে কোনো জোনকে ডিফল্ট হিসেবে সিলেক্ট করতে পারি। পাবলিকটা এই কারণেই থাকে যেহেতু পাবলিকলি অ্যাক্সেসিবল থাকে এবং সিলেক্টেড ট্রাফিক গুলো এনাবল থাকে, অথবা যেগুলো এনাবল থাকে না সেগুলো রুট ইউজার হিসেবে এনাবল করে নেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কিছু কমন কমান্ড। ভাই একসাথে কি 2-3টে জোন এনেবল করা যায় না? হ্যাঁ, অবশ্যই দেবে, বাট সেই ক্ষেত্রেও আপনাকে ডিফল্ট হিসেবে যে কোনো একটা রাখতে হবে, এবং 2-3টা জোন নিয়ে আপনি যখনই কাজ করবেন তখন আবার আপনাকে প্রত্যেকটা জোন ডিফারেন্ট ইথারনেট পোর্টে রাখতে হবে। একটা ইথারনেট পোর্টে আপনি 2টা বা 3টা জোন রাখতে পারবেন না। আচ্ছা, যেমন আমি কি 3টে পোর্টে আমার ডিএমজেড করতে পারবো না? হ্যাঁ, 3টা পোর্টে ডিএমজেড করতে পারবেন, বাট আপনি একটা পোর্টে ব্লক ডিএমজেড পাবলিক 3টা পারবেন না। আচ্ছা আপনি একটা জোনের আন্ডারে অনেকগুলো ইন্টারফেস আনতে পারবেন, কিন্তু একটা ইন্টারফেস অনেকগুলো জোনের ভিতরে রাখতে পারবেন। একটা ইন্টারফেস অনলি একটা জোনের মধ্যে রাখতে হবে? সাধারণত একটা জোনেই রাখে, কারণ 2টা জোনে যদি আপনি রাখেন তাহলে সে কাজ করবে কোনটাতে? আপনি একটা না, জোনে হ্যাঁ, বলে দিলেন পলিসিটাই থাকবে না। অ্যালাউ, একটা জোনে বললেন অ্যালাউ, আর একটা জোনে বললেন ড্রপ, তাহলে সে কোনটা ধরবে? অ্যালাউ ধরবে না ড্রপ ধরবে? তখন গিয়ে যেটা হ্যাঁ, করবে, ওর ডিফল্ট যে জোনটা থাকবে সেই ডিফল্ট জোনের গ্রুপ গুলোকেও অ্যাপ্লাই করা শুরু করবে। ডিএমজেড এর কাজটা কি ভাইয়া, একটু যদি আবার বলতেন? ডিএমজেড হচ্ছে যে এটা এই জোনটাতে পাবলিকলি সব রকমের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, সব রকমের পাবলিক রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট হবে, কিন্তু
ইন্টারনাল নেটওয়ার্কে লিমিটেড অ্যাক্সেস থাকবে এবং মানে ইন্টারনাল বাইরে থেকে আমার সার্ভারটাকে সবাই কন্টাক্ট করতে পারবে? সবাই পারবে, কিন্তু ইন্টারনাল নেটওয়ার্ক থেকে সবাই পারবে না, কারণ আপনি সব রকমের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিলেন, এরপরে মানে আনট্রাস্টেড রিকোয়েস্টও তো আসতে পারে এবং আসে। সেই আনট্রাস্টেড রিকোয়েস্ট যদি আপনার লোকাল নেটওয়ার্কে ঢুকে যায়, তাহলে তো আপনার নেটওয়ার্ক সিকিউর থাকবে না, তাই না? আচ্ছা, আমার যদি এরকম থাকে যে আমার মেল সার্ভারটাকে আমি, আমার একটা ওয়েব সার্ভার আছে, আমি ওয়েব সার্ভারটাকে অ্যালাউ করব না পাবলিকলি, কিন্তু আমার মেল সার্ভারটাতে যেহেতু কমিউনিকেশন করতে হবে ওইটাকে অ্যালাউ করলাম, সেক্ষেত্রে ডিএমজেড দিয়ে তো করা যায়। সেটাও করতে পারেন, আপনি ফায়ারওয়ালে সার্ভিসই অ্যালাউ করবেন না, ফায়ারওয়ালে আচ্ছা, ওয়েব সার্ভিস ওয়েব অ্যালাউই সার্ভারের রাখবেন না। জন্য তাহলে সার্ভিসটাই ব্লক রাখবো। হ্যাঁ, সার্ভিস অ্যালাউ এনাবলই করবেন না। সার্ভিস যদি আপনি এনাবল না করেন, তো রিকোয়েস্ট আসে এমনি ড্রপ হয়ে যাবে, তখন তো সে মানে যে আর কি রিকোয়েস্ট করবে, সে দেখবে যে এই আইপির আন্ডারে বা এই ডেস্টিনেশনে কোনো ওয়েব সার্ভারই নাই। কিন্তু ডিএমজেড যদি রাখেন, তাহলে কি হবে, যে ওইখানে ওয়েব সার্ভার থাকুক আর না থাকুক, সে কিন্তু ওই সার্ভার পর্যন্ত রিচ করতে পারবে, কারণ অল পাবলিক কম্পিউটারস আর অ্যাক্সেসেবল। সেক্ষেত্রে তো ভাইয়া এই যে অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে ডিএমজেড করলে। অবশ্যই থাকবে, কিন্তু এই কারণেই তো যে ওইটাতে লোকাল নেটওয়ার্কের কোনো অ্যাক্সেস থাকবে না। বেস্ট প্র্যাকটিস কোনটা? বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যতভাবে ফিল্টারিং করতে পারেন, পাবলিক জোন দিয়েও আপনি করতে পারবেন। পাবলিক জোন, সরি ভাইয়া, নেটওয়ার্কের জন্য বুঝি নাই কেউ। আচ্ছা, আপনি পাবলিক জোন দিয়েও করতে পারবেন, পাবলিক জোন দিয়েও করা সম্ভব। পাবলিক জোনে আপনি যেটা করবেন, আপনার যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিস অ্যালাউ করবেন, যেটা প্রয়োজন নাই সেটাকে ডিনাই করে দেবেন। আচ্ছা, আবার আপনি ড্রপ জোন দিয়েও করতে পারেন। ড্রপ জোনে সব রকমের ইনকামিং ট্রাফিক ড্রপ, ওইখানে হচ্ছে যে আপনার যেগুলো যেগুলো এনাবল করার দরকার সেগুলো এনাবল করবেন। আলটিমেটলি আপনাকে মডিফাই করতে হবে। সো মডিফাই যদি করতে হয়, তাহলে আমি পাবলিক নিয়েই কাজ করি, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমি ট্রাস্টেড কখনোই দিব না, এটা অবশ্যই মাথায় রাখবেন। পাবলিক সার্ভারে বা রিয়েল আইপি, পাবলিক আইপি সার্ভারে কখনোই ট্রাস্টেড, হোম, ওয়ার্ক, ইন্টারনাল এই চারটা জোন অ্যালাউ করা যাবে না। এই চারটা জোন আমি কখনোই দিব না, কারণ এখানে মোস্ট ইনকামিং কানেকশনস আর অ্যাকসেপ্টেড। সো এই চারটা জোন আমি কখনোই দিব না। আমি যদি কাজ করি, আমি পাবলিক নিয়ে কাজ করব, এক্সটার্নাল নিয়ে কাজ করতে পারি, ড্রপ জোন নিয়ে কাজ করতে পারি। ভাইয়া পাবলিকে কি সব আউটগোয়িং কি অ্যাকসেপ্টেড? আউটগোয়িং তো এমনি অ্যালাউ হবে, আউটগোয়িং এ তো আর ফিল্টারিং এর কিছু নাই। না, হইতে পারে না যে আমি চাচ্ছি না যে এই কয়েকটা এই সেগমেন্টের নেটওয়ার্কটা যাতে ও কারোর সাথে কন্টাক্টই করতে না পারে বাইরে কোনো এটা তো কিছু। আপনাকে ফিল্টার করতে হবে। আপনার কাস্টমাইজ ফিল্টারিং তো আর ডিফল্ট হিসেবে কোনো ফায়ারওয়াল সার্ভিস আপনাকে দিবে না। হ্যাঁ, ওইটা কি পাবলিক দিয়ে করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? ও আচ্ছা, বুঝতে পারছি। মানে এই আপনার যে শীটের মধ্যে আছে এগুলো হচ্ছে ডিফল্ট ওদের যে ইয়াগুলা ফিচার গুলা। ডিফল্ট ফিচার না, এখানে এই জোনগুলো আছে এবং প্রত্যেকটা জোনের ভিতরে কিছু রুলস ডিফল্ট হিসেবে সেট করা থাকে। এরপরে আপনার যেগুলো দরকার আপনি অ্যালাউ করবেন বা ডিনাই করবেন, যেটা করেন আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে স্যাম্পল কিছু কমান্ড, যে কারেন্ট জোন কোনটা বা অ্যাক্টিভ জোন কোনটা সেটা ডিফল্ট হিসেবে সেট করতে চাইলে যেটা চাই। ওকে, এইগুলো এই জিনিসগুলো আর থিওরিটিক্যালি না থেকে সরাসরি প্র্যাকটিক্যালি চলবে। প্রথমেই হচ্ছে আমাকে চেক করে নিতে হবে যে আমার আসলেই ফায়ারওয়াল সার্ভিসটা অ্যালাউ মানে স্টার্ট আছে কিনা, স্টার্ট আপে এনাবল আছে কিনা,
অথবা ফায়ারওয়ালডি সার্ভিসটা আমার বা ফায়ারওয়ালডি প্যাকেজটা ইনস্টল করা আছে কিনা। তো ওই জিনিস চেক করার জন্য আমি এই কমান্ডটা ইউজ করতে পারি, systemctl status ফায়ারওয়ালডি। এই systemctl এই কমান্ডটা দিয়ে হচ্ছে মূলত সব রকমের সার্ভিস গুলোকে কন্ট্রোল করা হয়। systemctl বলতে সিস্টেম কন্ট্রোল। আমাদের নেক্সট যতগুলো টপিক আছে মোটামুটি সবগুলো টপিকেই এই কমান্ডটা আমাদের লাগবে, এই systemctl কমান্ডটা লাগবে। এর সাথে আমি স্ট্যাটাস, এরপরে স্টার্ট, স্টপ, এনাবল, ডিসেবল, রিলোড এই ধরনের অনেক কমান্ড ইউজ করতে পারি। systemctl দিয়ে যদি ডাবল ট্যাপ দেই, এই এতগুলো পসিবল কমান্ড অপশন আমরা ইউজ করতে পারি। add requires, wants, cancel, get, something এরকম অনেক পসিবল কমান্ড আমি ইউজ করতে পারি। তাহলে আমার ফায়ারওয়াল সার্ভিস অ্যাক্টিভ আছে এবং এটা স্টার্টআপে এনাবল আছে। এখন স্টার্টআপে যে এনাবল আছে এটা আমি এইখানে এনাবল লেখা দেখেও বুঝতে পারি, আবার যদি আমি চেক করতে চাই সেটাও করতে পারি। systemctl is dash enabled, এরপরে দিতে হবে সার্ভিসের নাম, এটা হচ্ছে ফায়ারওয়াল সার্ভিসের নাম, ফায়ারওয়াল টি কি আসছে এনাবলড, তার মানে এটা স্টার্টআপে এনাবল আছে। ওকে, এখন হচ্ছে আমি চেক করব যে আমার ফায়ারওয়াল টি এটার জোন কি কি আছে বা কোন জোন অ্যাক্টিভ আছে, এবং এই পুরোটাই করতে হবে আমাকে কমান্ড লাইন। এটার গ্রাফিক্যাল ইন্টারফেস ভার্সন 7 এও ছিল, এরপরে আর নাই, 8 ভার্সন থেকে আর এটার গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস নাই। ফায়ারওয়াল ড্যাশ সিএমডি এটাই হচ্ছে কমান্ড। তাহলে ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস লিস্ট অল ড্যাশ জোনস, এটা ভাই একটু মাইক্রোফোনটা মিউট করে কথা বলেন। সৌমিক ভাই মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। আপনি সবাইকে মিউট করে দেন। সবাইকে মিউট করতে চাচ্ছি না, কারণ আমি মিউট করলে আবার আপনারা আনমিউট করতে পারবেন না, এই কারণে আমি মিউট করি না। আচ্ছা যাই হোক, ওকে, ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস লিস্ট ড্যাশ অল ড্যাশ জোনস, এটা দিলে আমাকে যতগুলো জোন আছে সেই সবগুলো জোন আমাকে দেখাবে এবং ডিটেলস। প্রথমটাই হচ্ছে ব্লক জোন, টার্গেট হচ্ছে রিজেক্ট, যে এটা টার্গেট কি, টার্গেট হচ্ছে রিজেক্ট। এখানে দেখেন সব রকমের সার্ভিস ডিনাই। আচ্ছা, এরপরে হচ্ছে ডিএমজেড, ডিএমজেড জোনের ভিতরে এসএসএইচ সার্ভিসটা এলাও আছে, বাকি সবগুলো ডিনাই। ড্রপের ভিতরে টার্গেট হচ্ছে ড্রপ, ড্রপ মানে ও যা পাবে সব ড্রপ করবে। এক্সটার্নাল, এখানে এই একমাত্র এক্সটার্নাল জোনে মাস্করেডিংটা ইয়েস থাকে, বাকি প্রত্যেকটা জোনের ভিতরেই আপনি দেখবেন মাস্করেড সার্ভিসটা নো থাকে, মানে ডিসেবল থাকে, মাস্করেডিং এনাবল থাকে না, একমাত্র এক্সটার্নাল জোনে মাস্করেডিং এনাবল থাকে। ওকে, হোম, হোমের ভিতরে দেখেন ককপিট, ডিএইচসিপি ভি6 ক্লায়েন্ট, এমডিএনএস, এসএমবি ক্লায়েন্ট, এসএসএইচ এই সব সার্ভিস এলাও। ইন্টারনালে সেম, লিভ বার্ড এইটা অ্যাক্টিভ আছে, এটা মূলত হচ্ছে যে ভার্চুয়ালি যেহেতু এই ওএসটা ইনস্টল করা,
এই কারণে এই জোনটা আসছে, এবং এটা মূলত লিভভার্ট সার্ভিসের সাথে আসে। যখনই হচ্ছে এই ওএসটার উপরে আমি যদি কোনো ভিএম ডিপ্লয় করি, তখন সেটার ফায়ারওয়ালটা কন্ট্রোল হবে মূলত এই লিভভার্ট জোন দিয়ে। অবশ্যই প্রত্যেকটা ভিএম হোস্টের জন্য আলাদা আলাদা ফায়ারওয়াল থাকবে, বাট মাদার ওএস এরও একটা ফায়ারওয়াল সার্ভিস লাগে, সেই ফায়ারওয়ালটাতে কাজ করবে হচ্ছে লিভভার্ট জোন। ওকে, এনএম শেয়ার্ড, এটাও ওই লিভভার্টেরই একটা শেয়ার্ড জোন, এটাও মাদার মেশিনের সাথে কানেক্টেড না, তবে এখানে হচ্ছে কিছু সার্ভিস অ্যালাউ থাকে, এই যে ডিএসসিপি, ডিএনএস, এসএসএইচ, আর প্রোটোকলের মধ্যে আইসিএমপি, আইপিভি6, আইসিএমপি, এটা এনাবল। ওকে, এইটা হচ্ছে মূলত অ্যাক্টিভ অবস্থায় আছে পাবলিক জোনটা, এবং এখানে এই তিনটা সার্ভিস অ্যালাউ, ককপিট, ডিএসসিপি6 ক্লায়েন্ট, আর একটা হচ্ছে এসএসএইচ। ট্রাস্টেড, এটার ডিফল্ট টার্গেটই হচ্ছে এক্সেপ্ট, মানে যত রকমের সার্ভিস আছে, যত রকমের পোর্ট আছে, সব এক্সেপ্ট। ওয়ার্ক জোন, এখানেও ওই ইন্টারনাল জোনের মতো কিছু সার্ভিস অ্যালাউ, বাকিগুলো ডিনাই। এবং এই প্রত্যেকটা জোনই তাদের ডিফল্ট বিহেভিয়ার নিয়ে আছে, আপনি চাইলে এগুলোকে মডিফাই করতে পারবেন, আমরা অবশ্যই মডিফাই করব। ওকে, এখন আমি দেখি যে আমার ডিফল্ট জোন হিসেবে কি আছে। ফায়ারওয়াল ড্যাশ সিএমডি ড্যাশ ড্যাশ গেট ডিফল্ট, গেট ডিফল্ট জোন হিসেবে আমার পাবলিক সেট করা আছে। গেট অ্যাক্টিভ জোনস, অ্যাক্টিভ জোনের ভিতরে আমার এই যে দেখেন লিভভার্ট জোনে ইন্টারফেস ভিআইআর বিআর0, মানে আমার যে ভার্চুয়াল ব্রিজ ইন্টারফেসটা আছে, সেই ব্রিজ ইন্টারফেস হচ্ছে লিভভার্ট জোনের ভিতরে আছে। আর পাবলিক জোনে আছে মূলত আমার এই লিনাক্স ওএস এর ইন্টারফেস ইএনএস 160। ইএনএস 160 হচ্ছে আমার এই অপারেটিং সিস্টেমের ইন্টারফেসের নাম। আচ্ছা, আমি এখন অ্যাক্টিভ জোন হিসেবে পাবলিক বাদ দিয়ে ড্রপটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস সেট ডিফল্ট জোন ইকুয়াল ড্রপ। আমি ড্রপ জোনকে ডিফল্ট জোন হিসেবে সিলেক্ট করলাম, ডিফল্ট জোন হিসেবে ড্রপ আছে, আর অ্যাক্টিভ জোন হিসেবে ড্রপ। যখনই আমি কোন একটা জোন চেঞ্জ করব এবং সেটাকে অ্যাক্টিভ করে দিব, আমার ইথারনেট পোর্টটা অটোমেটিক্যালি বা ইন্টারফেসটা অটোমেটিক্যালি সেই জোনের আন্ডারে চলে যাবে। এখানে দেখেন আগে ছিল পাবলিক জোনে, যখনই পাবলিক জোন থেকে আমি ড্রপ জোন সিলেক্ট করে দিচ্ছি ডিফল্ট হিসেবে, তখনই গিয়ে ইন্টারফেস ড্রপ জোনে চলে গেছে। আবার যদি এরকম দেই ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস সেট ড্যাশ ও ডিফল্ট জোন তো সেট করছি। আচ্ছা, এখন যেহেতু ড্রপ জোন সিলেক্ট হয়ে আছে, আমি আবার পাবলিক জোনটাকেই এখানে নিয়ে আসি। ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস সেট ডিফল্ট জোন পাবলিক। ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস গেট ডিফল্ট পাবলিক। আচ্ছা, আমি চাচ্ছি যে এই এই যে পাবলিক জোন আমার ডিফল্ট হিসেবে সেট হয়ে আছে, আচ্ছা অ্যাক্টিভ জোন ও পাবলিক হিসেবে পাবলিকটাই আছে, তারপরে চেক করে নিচ্ছি গেট অ্যাক্টিভ জোনস, পাবলিক জোনটাই আমার ডিফল্ট হিসেবে অ্যাক্টিভ হয়ে আছে।
এখন এখানে কি কি সার্ভিস অ্যালাউ আছে বা কি কি ডিনাই আছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস লিস্ট অল, এটা যদি দেই আমার পাবলিক জোনের ডিটেইলটা শো করবে। অবশ্যই অ্যাক্টিভ জোনের, পাবলিক জোনটা এই মুহূর্তে অ্যাক্টিভ হিসেবে আছে। টার্গেট হচ্ছে ডিফল্ট টার্গেট, আইসিএমপি ব্লক ইনভার্সন নো, ইন্টারফেস ডিএনএস 160, সোর্স নাই, সার্ভিস এই তিনটা সার্ভিস এনাবল আছে, ককপিট DHCP6 ক্লায়েন্ট আর SSH, কোনো পোর্ট এনাবল নাই, প্রোটোকল এনাবল নাই, মাস্কুরেডিং নো, কোনো পোর্ট ফরওয়ার্ডিং নাই, সোর্স পোর্ট নাই, আইসিএমপি ব্লক নাই, রিচ টু নাই। এর মানে হচ্ছে শুধুমাত্র এই তিনটা সার্ভিস এই জোনে অ্যালাউ আছে, বাকি সব ডিনাই। এখন আমি যদি এখানে কোনো সার্ভিসকে অ্যালাউ করতে চাই, যে আমি এফটিপি সার্ভিসকে অ্যালাউ করতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে করতে পারি? ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস অ্যাড সার্ভিস এফটিপি। এখন যদি আবার অ্যালাউ লিস্টল দেই, কি আসছে? এফটিপি সার্ভিস এখানে ছিল না, এখন আসছে। তাহলে আমার এফটিপি সার্ভিস অ্যালাউ হয়েছে। এখন কোনো কারণে যদি আমার ফায়ারওয়াল সার্ভিসটা রিস্টার্ট হয় বা কোনো কারণে যদি রিলোড হয় অথবা আমার ওএসটা যদি রিস্টার্ট হয়, তাহলে কি হবে? আমি যদি এই কমান্ডটাই এক্সিকিউট করি, systemctl restart firewall d রিস্টার্ট দিলাম, আবার যদি আমি লিস্ট দেই, এখানে কি হলো? এফটিপি সার্ভিস আমার অ্যালাউ ছিল, বাট এখানে এফটিপি সার্ভিস ডিনাই হয়ে গেছে। এই জিনিসটা হওয়ার কারণ কি? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ফায়ারওয়ালের সাধারণত দুইটা মোড থাকে। মোড বলতে যে দুই রকমের চেহারা থাকে, একটা হচ্ছে রান টাইম আর একটা হচ্ছে পার্মানেন্ট। রান টাইম হচ্ছে যে রানিং অবস্থায় যে সার্ভিসগুলো সে পাচ্ছে বা যে সার্ভিসগুলো অ্যালাউ আছে সেগুলো। আর পার্মানেন্ট হচ্ছে যে সার্ভিসগুলো আমার পার্মানেন্ট লিস্টে অ্যাড করা আছে, আমার ওএস যখন স্টার্ট হবে অথবা আমার ফায়ারওয়াল ডি সার্ভিসটা যখন স্টার্ট হবে, তখন ওই পার্মানেন্ট লিস্টের রুলস গুলো নিয়ে আমার ওএসটা স্টার্ট হবে। এটা হচ্ছে আমার দুই রকমের মোড। একটা হচ্ছে রান টাইম, যেটা হচ্ছে আমি আমার ওএস রানিং থাকা অবস্থায় অ্যালাউ করব বা ডিনাই করব, সেটা জাস্ট ওএস যতক্ষণ রানিং আছে ওই রুলটাও ততক্ষণই থাকবে। ওএস যখনই রিস্টার্ট হবে বা সার্ভিস যখনই রিস্টার্ট হবে তখন আর ওই রুলটা থাকবে না। পার্মানেন্ট লিস্টের ভিতরে যে রুলস গুলো অ্যাড করা আছে সেগুলো আবার রান করবে বা সেই রুলস গুলো আবার অ্যাপ্লাই হবে। তাহলে আমি ঠিক এরকম, এই যে এখানে আমি একটা সার্ভিস অ্যালাউ করে দিছি, আমার ওএস কোনো কারণে রিস্টার্ট হয়ে গেছে, তখন কি হবে? আমার ওই অ্যালাউ সার্ভিসটা আর অ্যালাউ থাকবে না। তার মানে কি, আমি যতবার ওএস রিস্টার্ট দিব ততবার আমাকে এই সার্ভিসটা অ্যালাউ করে দিতে হবে। কিন্তু যদি এরকম করা যায় যে আমি যখন রুলটা অ্যাড করব তখনই আমি বলে দিব যে এটা যেন ওএস রিস্টার্ট হওয়ার পরেও অ্যালাউ থাকে, তাহলে সেটা করার জন্য কি করতে পারি? ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস পার্মানেন্ট, আমি বলেই দিব যে আমার এই অ্যালাউ রুলটা পার্মানেন্ট হিসেবে অ্যালাউ হবে। তাহলে অ্যাড ড্যাশ ড্যাশ অ্যাড ড্যাশ সার্ভিস ইকুয়াল
FTP দিলাম। ওকে, এখন যদি আবার লিস্ট অল দেই, কোনো চেঞ্জেস আসে নাই, আগে যা ছিল তাই আছে। কেন? কারণ হচ্ছে এটা পার্মানেন্ট লিস্টে অ্যাড হয়েছে, রান টাইম লিস্টে কিন্তু অ্যাড হয়নি। তাহলে এখন রান টাইম লিস্টে অ্যাড করার জন্য কি করতে পারি? আমি ফায়ারওয়াল সার্ভিসটাকে রিস্টার্ট দিতে পারি। বাট এই রিস্টার্ট দেওয়াটাও সার্ভারের সিকিউরিটি হ্যাম্পার করা। কেন? কারণ ফায়ারওয়াল সার্ভিসের ভিতরে যত রুলস থাকবে, ফায়ারওয়াল সার্ভিসটা তত ভারী হবে এবং সেটা স্টার্ট হইতে সময় লাগবে। আপনি স্টপ করলেন, নতুন সেই রুলস গুলো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে দেন সার্ভিসটাকে স্টার্ট করবে। তার মানে এইটার একটা সময়ের ব্যাপার আছে। ফায়ারওয়ালের সার্ভারের সিকিউরিটিতে ওই সময়টুকুও দেয়া যাবে না। তাহলে আমি কি করতে পারি? আমি ফায়ারওয়াল সার্ভিসটাকে রিলোড করতে পারি। রিলোড করলে যেটা হবে, আমার ফায়ারওয়াল সার্ভিস রানিং থাকবে, এখানে কোনো ইস্যু নাই, কিন্তু সে যেটা করবে তার রুলস গুলোকে আবার নতুন করে অ্যাপ্লাই করবে এবং ওই অ্যাপ্লাইটা ওই হবেও রান টাইমে। কখনোই এরকম হবে না যে রুল বন্ধ হবে তারপরে আবার অ্যাপ্লাই হবে, এটা কখনোই হবে না। এই জিনিসটা পুরাটাই হবে রান টাইম। এই কারণে আমার দিতে হবে হচ্ছে রিলোড। তাহলে রিলোড কিভাবে দিতে পারি? ফায়ারওয়াল ড্যাশ সিএমডি ড্যাশ ড্যাশ রিলোড, এটা যদি দেই তাহলে যেটা হলো, আমার ফায়ারওয়ালে যে রুলস গুলো অ্যাপ্লাই আছে সেগুলো ওইভাবেই থাকবে। নতুন করে ফায়ারওয়ালের প্রত্যেকটা রুল আবার অ্যালাও হবে, কিন্তু সেটা কিভাবে হবে? রান টাইম। যেগুলো অ্যালাও আছে সেগুলো অ্যালাওই থাকবে, নতুন যদি কোনো রুলস আমি অ্যাপ্লাই করে থাকি সেই নতুন রুলসটা আবার অ্যাপ্লাই হবে, এর আগের যে রুলস গুলো থাকলো সেগুলো ডিনাই থাকবে, বা এর আগের যেগুলো অ্যালাউ করা ছিল সেগুলো বাই ডিফল্ট অ্যালাউ থাকবে। এটা হচ্ছে রিলোড দেওয়ার সুবিধা। এখন যদি আমি লিস্ট অল দেই, চলে আসছে না এফটিপি সার্ভিস। এখন আমি যদি ফায়ারওয়াল সার্ভিসটাকে রিস্টার্টও দেই, এই জিনিস মানে সার্ভার রানিং থাকা অবস্থায় রিস্টার্ট কখনোই দিবেন না। আমি জাস্ট ল্যাব এনভায়রনমেন্ট জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি, বাট সার্ভার যখন লাইভ থাকবে তখন কখনোই রিস্টার্ট দিবেন না। এটাও সিকিউরিটির উপরে অনেক বড় একটা হ্যাম্পার হবে। ওকে, ফায়ারওয়াল সার্ভিস রিস্টার্ট দিলাম, আবার নতুন করে লিস্ট অল দিলাম। আমার সার্ভিস অ্যালাউ আগেও ছিল, এখনো আছে। আবার যদি এরকম করি যে আমি কোনো একটা সার্ভিসকে ডিনাই করতে চাচ্ছি, তাহলে ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস পার্মানেন্ট হিসেবেই যদি করি, পার্মানেন্ট মাইনাস মাইনাস ডিলিট সার্ভিস। এখানে হচ্ছে যে আমার সার্ভিস যেগুলো অ্যালাউ থাকার সেগুলো হবে অ্যাড সার্ভিস। আমার অ্যালাউ করা সার্ভিস থেকে আমি যদি কোনো সার্ভিসকে ডিনাই করতে চাই তাহলে হচ্ছে ডিলিট সার্ভিস। আচ্ছা, তাহলে আমি যদি ডিএচসিপি v6 ক্লায়েন্টকে ডিলিট করতে চাই, তাহলে ফায়ারওয়াল ড্যাশ সিএমডি ড্যাশ ড্যাশ পার্মানেন্ট ড্যাশ ড্যাশ ডিলিট সার্ভিস ডিএইচসিপি v6 ড্যাশ ক্লায়েন্ট। ও, এটা ডিলিট হবে না কারণ এটা বিল্ডিং সার্ভিস। ওকে, ভালো কথা। এফটিপি অ্যালাউ করছি, এফটিপি ডিলিট করে দিই, এটাও হবে না, ডিলিট হবে না, ভালো কথা। রিমুভ করবে, রিমুভ সার্ভিস ডিএইচসিপি v6 ড্যাশ ক্লায়েন্ট। ডিলিট হবে না, রিমুভ করতে হবে।
অবশ্যই আমাকে রিলোড দিতে হবে, না হলে আমার এই নতুন মডিফিকেশনটাও অ্যাপ্লাই হবে না। DHCP v6 এখন আর নাই, DHCP v6 ক্লায়েন্ট আর চালাও নাই। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আমাদের ফায়ারওয়ালে আরো কাজ বাকি আছে, বাট এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা, এখন অ্যালাউ করলাম কি সার্ভিস। যদি আমি কোনো পোর্ট অ্যালাউ করতে চাই তাহলে কিভাবে করতে পারি? ফায়ারওয়াল ড্যাশ সিএমডি মাইনাস মাইনাস, অবশ্যই পার্মানেন্ট হিসেবেই করব, পার্মানেন্ট ড্যাশ ড্যাশ অ্যাড পোর্ট। আমি চাচ্ছি 23 পোর্ট অ্যালাউ করব। এটা সাধারণত অ্যালাউ করাটা ঠিক না, এটা টেলনেটের পোর্ট, টেলনেট পোর্ট সাধারণত অ্যালাউ করাটা ঠিক না, কারণ টেলনেট হচ্ছে মানে সার্ভিসের মধ্যে আর কি ইনসিকিউর সার্ভিসের মধ্যে খুব পপুলার, এই কারণে এটাই হচ্ছে, এই জন্য এটা অ্যালাউ করাটা ঠিক না। বাট যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট আমি করতে পারি 23 অবশ্যই আমাকে প্রোটোকলটা বলে দিতে হবে যে আমি কোন প্রোটোকলে অ্যালাউ করব। আমি টিসিপি প্রোটোকলে করব নাকি ইউডিপি প্রোটোকলে করব। আমি যদি টেলনেট কি ইউডিপি তে কাজ করবে? হ্যাঁ, ইউডিপির আলাদা, পোর্ট মনে হয় আলাদা। না, ইউডিপি তে কাজ করে না। বাট আমি যখন অ্যাপ্লাই করব তখন আমি প্রোটোকল বলে দিতে পারি যে আমি টিসিপি দিব না ইউডিপি দিব। এটা আর এরকম করবে না যে স্ট্যান্ডার্ড সেই লিস্ট ফিল্টার করবে যে লিস্টের মধ্যে আসলেই 23 পোর্ট টেলনেটের পোর্ট ইউডিপি তে কাজ করে না টিসিপি তে কাজ করে। এই জিনিস আর ফিল্টারিং হবে না, আমি যা বলবো তাই হবে, কারণ এটা হচ্ছে কাস্টমাইজ রুল। কাস্টমাইজ রুলস এর ভিতরে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওকে, আমি টিসিপি ইউডিপি দুইটাই দিলাম। সার্ভিসটা রিলোড দেই, ফায়ারওয়াল মাইনাস সিএমডি ড্যাশ ড্যাশ রিলোড, এখানে দেই লিস্ট অল 23 টিসিপি 23 ইউডিপি দুইটাই আমার অ্যালাউ। আচ্ছা, এখন যদি আমি কোনো পোর্ট রিমুভ করতে চাই তাহলে ওই আগের মতো ফায়ারওয়াল ড্যাশ সিএমডি ড্যাশ ড্যাশ পার্মানেন্ট ড্যাশ ড্যাশ রিমুভ পোর্ট 23 ইউডিপি রিলোড লিস্ট অল। এটা গেল হচ্ছে আমার জেনারেল কিছু সার্ভিসকে অ্যালাউ অথবা ডিনাই করা। এখন আমি যদি এরকম চাই যে আমি চাচ্ছি একটা স্পেসিফিক নেটওয়ার্ক একটা স্পেসিফিক সার্ভিসে অ্যালাউ হবে অথবা ডিনাই হবে, তো ওই জিনিস যখন করতে যাব সেটা আলটিমেটলি কিসে হবে? এটা পুরোপুরি স্পেসিফিক নেটওয়ার্কের জন্য স্পেসিফিক সার্ভিস। এখানে কিন্তু যখনই হচ্ছে আমি সার্ভিসের নাম বলে দিচ্ছি তখন কিন্তু সেটা অল নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক থেকে এই সার্ভিসে অ্যাক্সেস করা পসিবল। বাট যখনই আমি স্পেসিফিক নেটওয়ার্ক বলে দিব
মানে চাইলে আমি এরকমও বলতে পারি, যেমন এখানে আমার এফটিপি, এসএসএইচ আর ককপিট এই তিনটা বাদে কোনো সার্ভিস এলাও নাই। তো আমি যদি এরকম বলে দেই যে আমার এইচটিটিপি সার্ভিস শুধুমাত্র আমার লোকাল নেটওয়ার্ক থেকেই অ্যাকসেপ্ট হবে, সেটা যদি বলতে চাই, তখন কি আমাকে দিতে হবে হচ্ছে রিচ রুল। রিচ রুল জিনিসটা হচ্ছে যে স্পেসিফিক নেটওয়ার্ককে স্পেসিফিক সার্ভিসে অথবা স্পেসিফিক পোর্ট দিয়ে অ্যাকসেপ্ট করানো বা অ্যালাউ করা। এটা হচ্ছে একদমই স্পেসিফিক। এখানে সবার জন্য থাকবে না, শুধুমাত্র ওই স্পেসিফিক নেটওয়ার্কের জন্যই থাকবে। তাহলে সেটা কিভাবে করতে পারি, এবং এই জিনিসটা এই রিচ রুল দিয়েই মূলত আপনারা যদি কখনো কোনো আইপি বা কোনো নেটওয়ার্ককে যদি ব্লক করতে চান বা ড্রপ করতে চান, তখন এই রিচ রুল দিয়েই আপনাকে করতে হবে। firewall-cmd --permanent --add rich rule। এখানে অবশ্যই আমাকে পুরো জিনিসটা করতে হবে সিঙ্গেল কোটেশনের ভিতরে। ওকে, প্রথমে হচ্ছে রুল ফ্যামিলি ইকুয়াল IPv4। আমি IPv4 এর জন্য করতেছি, আপনাদের যদি কখনো v6 দরকার হয় তো আপনারা v6 করবেন, সমস্যা নাই। এরপরে দিলাম source সোর্স অ্যাড্রেস। আমি চাইলে এখানে স্পেসিফিক আইপি বলতে পারি, আবার স্পেসিফিক নেটওয়ার্কও বলতে পারি, যেটাই বলবো সেটাই। ওকে, সোর্স অ্যাড্রেস এটা। আচ্ছা, এখন আমি চাইলে এই নেটওয়ার্ক আমার এই সার্ভারের সব সার্ভিসে অ্যালাউ করতে পারি, যদি আমি এখানে কোনো কিছু না বলি, অ্যালাউ বা ডিনাই করতে পারি। অথবা চাইলে স্পেসিফিক কোনো একটা সার্ভিস বা স্পেসিফিক কোনো একটা পোর্টেও অ্যালাউ করতে পারি অথবা ডিনাই করতে পারি। তো আমি যদি এরকম করি যে নেটওয়ার্ক দিলাম, এরপরে দিলাম সার্ভিস নেম ইকুয়াল সে http ভুল হলে এরর দিবে, যেহেতু ভুল হয় নাই, সাকসেস যেহেতু হয়েছে তার মানে ভুল হয়। ওকে, এখন যদি আমি লিস্ট দেখি, এখানে কি আসছে, রিচ রুলের ভিতরে রুল ফ্যামিলি IPv4, সোর্স অ্যাড্রেস এত, সার্ভিস নেম, ও এখানে ভুল হয়েছে। ওকে, HTTP হয়েছে, আসলে হবে HTTP accept। তো আলটিমেটলি কি হবে যে এই নেটওয়ার্কটা, যেহেতু আমি এখানে সার্ভিস নেম ভুল করছি, তার মানে কি হবে যে এখানে এই নেটওয়ার্কটা HTTP সার্ভিসে অ্যাক্সেস পাবে না, যেহেতু আমার অ্যাপ্লাই করার সময় ভুল হয়েছে। তো এখানে যেহেতু ভুল হয়েছে, আমি এটা দিয়ে দেই, রিমুভ দিলাম, এইখানে ঠিক করে দিই HTTP। ওকে, ঠিক হয়ে গেছে। তাহলে আমার এই লোকাল নেটওয়ার্ক, এই 10.0 হচ্ছে আমার লোকাল নেটওয়ার্ক। 10.0 লোকাল নেটওয়ার্ক আমার এই সার্ভারে HTTP প্রোটোকল দিয়ে অ্যাক্সেস করতে পারবে। এখানে খেয়াল করেন, HTTP সার্ভিস শুধুমাত্র এই নেটওয়ার্কের জন্য অ্যাপ্লাই হচ্ছে, অন্য কোনো নেটওয়ার্কের জন্য কিন্তু অ্যাপ্লাই হয়নি। সো এখানে ওই সার্ভিসের নামটা আসে না এই কারণে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে আমি এই নেটওয়ার্কে HTTPS এর যে পোর্ট 443 সেটাকে আমি অ্যালাউ করব, বাট আমি HTTPS প্রোটোকল দিব না, আমি 443 পোর্ট অ্যালাউ করব। তার মানে কি, আমি স্পেসিফিক পোর্ট অ্যালাউ করব। তাহলে স্পেসিফিক পোর্ট যদি অ্যালাউ করতে চাই, firewall cmd -permanent at সিঙ্গেল কোটেশনের ভিতরে রুল ফ্যামিলি ইকুয়াল, আপনারা চাইলে
আমি যেমন এখানে যেটা করছি, আমি এই ভ্যালুগুলোর সাথে কোনো ডাবল কোটেশন দেই, বাট যখন লিস্ট দেখাইছে তখন কিন্তু প্রত্যেকটা ভ্যালুর সাথে ডাবল কোটেশন আছে। এখানে আসলে ডাবল কোটেশন দিলেও কাজ হবে, না দিলেও কাজ হবে, আপনার ইচ্ছা। আপনি যদি দিতে চান দিতে পারেন। আপনাদের একবার দিয়ে দেখাই IPv4, এরপরে সো ইউআরসি সোর্স ডাব্লিউআর সোর্স অ্যাড্রেস ইকুয়াল দিলাম 192.168.10.0/24, এরপরে দিলাম মানে যেহেতু পোর্ট অ্যালাউ করব, তার মানে পোর্ট আবার পোর্ট ইকুয়াল সে 443, এরপরে বলতে হবে প্রোটোকল ইকুয়াল টিসিপি, পোর্ট আবার ডাবল কোটেশন টিসিপি সাকসেস। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি আরো একটা রুল অ্যাপ্লাই করব। কি রুল? এই যে 10.0, এখানে 1.0 এটা টিসিপি প্রোটোকল 443 তে ব্লক হবে। ও ব্লক তো হবে না, ডিনাই। রিজেক্ট, রিজেক্ট হবে। আর আরেকটা আবার আছে হচ্ছে ড্রপ। ড্রপ আরেকটা নেটওয়ার্কে দেই। তিনটা রুল অ্যাপ্লাই করলাম। firewall dash cmd dash dash reload restart। দেখেন রুল ফ্যামিলি 10.0/24 443 প্রোটোকল accept, 1.0/24 রিজেক্ট, আর 0.0 হচ্ছে ড্রপ। এই রিজেক্ট আর ড্রপ দুইটা কাজ করবে সেম, বাট ডিফারেন্সটা কোথায় আপনাদের বলছি। রিজেক্টে একটা আইসিএমপি মেসেজ যাবে, বাট ড্রপের ক্ষেত্রে কোনো মেসেজ যাবে না। এটা হচ্ছে ড্রপ এবং রিজেক্টের মধ্যে ডিফারেন্সটা। বাকি মূলত কাজ সেম। আচ্ছা, তাহলে আমার রিচ রুল গেল। আমি রিচ রুল দিয়ে অ্যালাউ করতে পারি, মানে অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি, ড্রপও করতে পারি, যেটা ইচ্ছা তাই করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি অনেকগুলো পোর্টকে একসাথে অ্যাপ্লাই করব, কারণ ভাইয়া এইভাবে। এখানে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন বলুন। সেটা হচ্ছে আমি যে এখানে রিচ রুল গুলো ক্রিয়েট করছি, ওখানে কি কোনো সিকোয়েন্স মেনটেন হবে যে এ আগে কাজ করবে এ পরে কাজ করবে এরকম? যেটা লিস্টে প্রথমে থাকবে সেটা আগে কাজ করবে। আচ্ছা, এখানেও তাহলে সিকোয়েন্স মেনটেন হবে। অবশ্যই হবে, যেটা আগে থাকবে সেটা কাজ করবে আগে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই একটা একটা করে সার্ভিস অ্যালাউ না করে আমি অনেকগুলো সার্ভিসকে একসাথে অ্যালাউ করতে চাচ্ছি। সেটা কিভাবে করতে পারি? তবে হ্যাঁ, আপনি সার্ভিস এবং পোর্ট এই দুইটা জিনিসকে আবার একসাথে অ্যালাউ বা ডিনাই করতে পারবেন না। যদি সার্ভিস অ্যালাউ করেন তাহলে সবগুলো সার্ভিস একসাথে দিতে হবে, বা চাইলে দিতে পারেন। আর যদি পোর্ট অ্যালাউ করতে চান তাহলে শুধুমাত্র পোর্ট গুলোকে দিতে হবে। সার্ভিস দিলেন আবার পোর্ট দিলেন হবে না। firewall dash cmd dash dash permanent dash dash add service। আমি যদি দুইটা বা মানে একের বেশি সার্ভিস যদি একসাথে অ্যালাউ করতে চাই তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তার ভিতরে আমাকে বলে দিতে হবে সার্ভিস গুলো না। আমি যদি এরকম দেই smtp, এরপরে দিলাম pop3, তারপরে দিলাম imap, এরপরে দিলাম এই তিনটে।
আবার আমি যদি পোর্ট অ্যালাউ করতে চাই অনেকগুলো, তাহলে অ্যাড পোর্ট ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই সে 11/TCP, এরপরে 12/TCP, তারপরে 13/TCP। হ্যাঁ, টিসিপি আর ইউডিপি আবার একসাথে দিতে পারবো, এটাতে সমস্যা নাই। 15/UDP, টিসিপি আর ইউডিপি আবার একসাথে দিতে পারবো, কিন্তু সার্ভিস আর পোর্ট এই দুইটা জিনিস একসাথে দিতে পারবো না। 11, 12, 13, 14, 15 টিসিপি ইউডিপি তে অ্যাপ্লাই হয়েছে, POP3, IMAP, SMTP সবগুলোই অ্যাপ্লাই হয়েছে। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া, জি, যে রিচ রুলের এই কমান্ডটা দিলে আমার হলো গ্রেটার দ্যান একটা ইয়ে আসতেছে আর কি, সাকসেস না দেখায় গ্রেটার দ্যান আপনার লাস্টের এই যে সিঙ্গেল কোটেশন ক্লোজ করা যেটা, ওটা আপনি করেন নাই। সিঙ্গেল কোটেশন তো ক্লোজ করছি। তাহলে কিছু একটা মিসিং আছে, মানে হয় সিঙ্গেল কোটেশন ক্লোজ করেন নাই, অথবা একটা ডাবল কোটেশন করছে যেটাকে ক্লোজ করেন নাই, অথবা হয়তো কোটেশনের পরে আরো কিছু লিখে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, এই কমান্ড দিয়ে আমি শুধুমাত্র রিচ রুল গুলোও দেখতে পারি যে আমার এখানে কি কি রিচ রুল দেয়া আছে। firewall-cmd -list rich rules, এটা দিলে শুধুমাত্র রিচ রুল শো করবে, অন্য কিছু আর শো হবে না। ফায়ারওয়াল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের ফায়ারওয়াল পার্ট মোটামুটি শেষ। আর একটা সিকিউরিটি সার্ভিস আছে, আমরা সেটাতে যাব যদি এখানে কোনো কোশ্চেন না থাকে। আইসিএমপি টা ব্লক করব কিভাবে? আইসিএমপি এমনিতেই ব্লক আছে, যেহেতু সার্ভিস অ্যালাউ নাই, তার মানে এটা এমনি ব্লক। কিন্তু আসলে এটা এখানে ড্রপ লিস্ট মানে ব্লক লিস্টে থাকলেও, সার্ভিস আইসিএমপি সার্ভিস এখানে অ্যালাউ না থাকলেও, ডিফল্ট যে টার্গেট আছে সেই ডিফল্ট টার্গেটে আইসিএমপি অ্যালাউ থাকে। এটাকে ব্লক করব কিভাবে? যে আইসিএমপি ব্লকস ওইটা নো করে দিলে তো মনে হয়, ইয়েস করে দিলে তো মনে হয় হয়ে যাবে। ইনভার্সন ইয়েস করতে পারেন, অথবা অল নেটওয়ার্ক আইসিএমপি ড্রপ করতে পারেন রিচ রুল দিয়ে। ড্যাশ ড্যাশ, আচ্ছা আমি পার্মানেন্ট না করি, নরমালি করি। অ্যাড ড্যাশ, বললে আসে না। অ্যাড রিচ রুল, রুল ফ্যামিলি IPv4 source address 0.0.0/0, মানে যে কোনো নেটওয়ার্ক থেকে জি, সার্ভিস নেম ICMP
ড্রপ হবে না। সিএমপি ড্রপ হবে না। আইসিএমপি ডিফল্ট সার্ভিসে অ্যালাউ তো, যার কারণে ড্রপ হবে না। আচ্ছা, আইসিএমপি রিজেক্ট কি হবে? হওয়ার কথা না, যেহেতু একটা না হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু ট্রাই করি। সেটা হচ্ছে হবে না, আইসিএমপি সার্ভিসে আসবে না। এটা কি ভাই প্রোটোকলে ব্লক করা লাগবে? প্রোটোকলে না, না প্রোটোকলে তো এমনিতেই হবে না, কারণ প্রোটোকলে তো টিসিপি আর ইউডিপি যাবে। আপনি প্রোটোকল বলতে গেলে তো আবার পোর্ট বলতে হবে, শুধু প্রোটোকল দিয়ে তো হবে না। আচ্ছা, আইসিএমপি তো সার্ভিস নামে আসবে না, প্রোটোকল দিই হইলে ভালো। ভালো হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন সিকিউরিটির আরেকটা সফটওয়্যার সার্ভিসে যেতে পারি, যেটার নাম হচ্ছে এসি লিনাক্স। এটাকে বলা হয় সিকিউরিটি ইনহ্যান্স লিনাক্স। এটা মূলত লিনাক্স সিস্টেমের সিকিউরিটি আর্কিটেকচার, যেটা মানে স্পেশাল কিছু সিকিউরিটি অ্যাপ্লাই করে, জেনারেল সিকিউরিটির উপরে আবার কিছু স্পেশাল সিকিউরিটি অ্যাপ্লাই করে। ফায়ারওয়াল তার নিজের যেটা কাজ করার সেটা তো করতে থাকবেই, এসি লিনাক্স হচ্ছে ওই ফায়ারওয়ালকে আবার একটা সাপোর্ট দিবে। জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটা সার্ভিস অথবা কোনো একটা পোর্ট, আচ্ছা সার্ভিস না বলি পোর্ট বলি, কোনো একটা পোর্ট ফায়ারওয়ালে অ্যালাউ করা আছে, বাট এসি লিনাক্সে অ্যালাউ করা নাই। সেই ক্ষেত্রেও আপনি হয়তো কোন একটা ইরর পাবেন যে ওই প্রোটোকলে অ্যাক্সেস হচ্ছে না, বাট এই জিনিসটা কন্ট্রোল করবে হচ্ছে এসি লিনাক্স। কিন্তু আপনাকে আবার এরকম মেসেজও দিবে না যে আপনার ওই পোর্টটা এসি লিনাক্সে অ্যালাউ করা আছে কি নাই বা এসি লিনাক্সে অ্যালাউ করা নাই, এই ধরনের কোনো নোটিফিকেশনও আপনি পাবেন না। কিন্তু আপনি ওই পোর্ট দিয়ে আবার অ্যাক্সেসও করতে পারবেন। এটা হচ্ছে স্পেশাল টাইপের কিছু সিকিউরিটি। Security Enhanced Linux or SE Linux is a security architecture for Linux systems that allows administrators to have more control over who can access the system. বুঝতেই পারতেছেন যে স্পেশাল সিকিউরিটি কেন বলতেছি, যে ও হচ্ছে প্রত্যেকটা পোর্ট বা প্রত্যেকটা সার্ভিস কন্ট্রোল ধরে ধরে কন্ট্রোল করতে পারে। Okay, SE Linux defines access controls for the applications, processes, and files on a system.
এসি লিনাক্স হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা ডিফাইন করে অ্যাপ্লিকেশনের উপরে, প্রসেসের উপরে অথবা ফাইলের উপরেও করতে পারে। সে পোর্ট এবং সার্ভিসের উপরে তো করবেই, প্রসেস, ফাইল, অ্যাপ্লিকেশন সেগুলোর উপরেও করবে। আচ্ছা, এটা হচ্ছে এসি লিনাক্স এর পোর্ট লিস্ট। এখানে আরো অনেক পোর্ট আছে, আমি জাস্ট একটা ছোট্ট স্ক্রিনশট নিয়েছি। পোর্ট টাইপ গুলো থাকে হচ্ছে এভাবে, যে এসি লিনাক্স পোর্ট টাইপের ভিতরে যেমন এইচটিটিপি পোর্ট, এইচটিটিপি তে কি কি পোর্ট আছে, 80, 81, 443, 488, 8008, 009, 8443, 9000, আরো কিছু পোর্ট ক্যাশ পোর্ট হিসেবে থাকে যেটা এখানে আসে নাই। আচ্ছা, আমি যদি কোনো স্পেসিফিক প্রোটোকলের পোর্ট দেখতে চাই তাহলে হচ্ছে গ্রেপ করতে হবে, আর যদি আমি কোনো পোর্টকে অ্যালাউ করতে চাই তাহলে হচ্ছে এটা। তো এই জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার মধ্যে একটা ফাইল একটু ওপেন করি, জাস্ট রিড করলেই হবে। এসি লিনাক্স কনফিগ, এই ফাইলটা হচ্ছে এসি লিনাক্স এর একদম মেইন কনফিগারেশন ফাইল। এখানে জাস্ট এরকম বলা থাকে যে এসি লিনাক্সটা কি অবস্থায় থাকবে। This file controls the state of AC Linux on the system. AC Linux can take one of these three values. এই তিনটা ভ্যালু যে কোনো একটা নিতে পারে। প্রথমটা হচ্ছে enforcing. AC Linux security policy is enforced. Enforced মানে সিকিউরিটি পলিসি যা থাকবে সব অ্যাপ্লাই হবে। ওকে, permissive. AC Linux prints warning instead of enforcing. এটা পারমিসিভ মোড যদি থাকে সেক্ষেত্রে যেটা হবে, আপনার হয়তো এসি লিনাক্স এর কোনো একটা পোর্ট ইস্যু আছে যে পোর্টটা অ্যালাউ করা বা ডিনাই করা নাই, তো সে যেটা করবে সে ভাই লক আপনার না কথা করে, ভেঙে ভেঙে আসতেছে। সবার ক্ষেত্রেই কি এরকম হচ্ছে? জি ভাই। তাহলে আমার এখন ঠিক আছে ভাই, আচ্ছা একটু আগে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পারমিসিভ মোড যেটা করবে যে আপনার কোনো রিকোয়েস্টকে ব্লক করবে না, সে জাস্ট একটা ওয়ার্নিং জেনারেট করবে যে ওই পোর্টে অ্যাক্সেস হচ্ছে বা ওই পোর্টে অ্যাক্সেস হবে, এই ধরনের একটা ওয়ার্নিং জেনারেট করবে। এটা হচ্ছে পারমিসিভ মোড। ভাইয়া মিস করতেছি আপনার ইয়েগুলা ক্লিয়ার আসলে আসতেছে না। আচ্ছা, এটা ব্যান্ডউইথের ইস্যু মেবি, আমি নিজেও বুঝতেছি না এটা কেন হচ্ছে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, এখন রিয়েল টাইম আছে। জি। ওকে, পারমিসিভ মোড যেটা সেটা হচ্ছে যে কোন একটা পোর্ট যদি অ্যালাউ করা না থাকে এসি লিনাক্সে, তাহলে যেটা হবে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, সাথে একটা ওয়ার্নিং জেনারেট করবে। বাট এনফোর্সিং মোডে যেটা হবে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করবে না, এটা হচ্ছে এনফোর্সিং মোডে। আর আরেকটা হচ্ছে ডিসেবল। তো ডিসেবল কি হবে আপনারা বুঝতেছেন, যে কোনো পলিসি অ্যাপ্লাই হবে না বা এসি লিনাক্স এর কোনো সিকিউরিটি অ্যাপ্লাই হবে না। আর এটা হচ্ছে এসি লিনাক্স টাইপ টার্গেটেড বলতে টার্গেটেড প্রসেস আর প্রোটেক্টেড। মিনিমাম হচ্ছে মডিফিকেশন অফ টার্গেটেড পলিসি, অনলি সিলেক্টেড প্রসেস আর প্রোটেক্টেড। আর এমএলএস হচ্ছে মাল্টি লেভেল সিকিউরিটি প্রোটেকশন। তো মাল্টি লেভেল সিকিউরিটি প্রোটেকশন আসলে প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ। ভাইয়া আবার সমস্যা হচ্ছে ভাইয়া, আমরা রিয়েল টাইম শুনতে পাচ্ছি না।
আচ্ছা ভাই, এটা পুরোপুরি ব্যান্ডউইথের ইস্যু, আমার এখানে কোনো কিছুই নাই, তারপরেও কেন শুনতেছেন না জানি না। ভাই আপনার নেটে সমস্যা করতেছে। ব্যান্ডের সমস্যা হলে আজকে ক্লাস বন্ধ করতে। আচ্ছা, তাহলে এসি লিনাক্স পেন্ডিং রাখি, যেহেতু ঝামেলা হচ্ছে এসি লিনাক্সটা পেন্ডিং রাখি, এটা আমরা নেক্সট দিন কমপ্লিট করে নেব। আচ্ছা দাদা, ওই যে অ্যান্টিভাইরাস কি লিনাক্সে ইউজ করা যায় নাকি? ইউজ করা যায়, বাট প্রয়োজন পড়ে না। আর দাদা ওই যে ইউটিলিটি সফটওয়্যার, যেমন মনে করেন যে বিভিন্ন ওরাকল ডাটাবেস, এগুলা কি ইনস্টল কেমন, এগুলা কি কোনো ক্লাস হবে? ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো যেগুলো প্রয়োজন পড়বে, মানে এই কোর্সের আন্ডারে যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো হবে, এই বাদে হবে না। নিয়মটা একটা জানা হলে ভালো হয় আর কি। আপনি একটা যদি ইনস্টল করতে পারেন সবগুলোই পারবেন। একটার প্রসেস তো অবশ্যই আমি দেখাই, বাট সবগুলো ভাই ওইভাবে ধরে ধরে তো ইনস্টল করা পসিবল না। কারণ আপনি ডাটাবেসের কথা বললেন, আরেকজন হয়তো ইমেল সার্ভিসের কথা বললো, আরেকজন ওয়েবের কথা বললো, আরেকজন কি আরেকটার কথা বললো, এইভাবে সবার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে গেলে তো 200-300 সফটওয়্যার আমাকে ইনস্টল করতে হবে। আবার কিছু কিছু থাকে যেগুলো রেড হ্যাট ভেরিফাইড না, সেগুলো আবার থার্ড পার্টি প্যাকেজ দিয়ে ডাউনলোড করতে হয়, সেটা কি করবো? তাই না? কোনো যদি ডকুমেন্ট দেওয়া হয় বা এরকম, তাহলে আমরা করতে ভাই পারবো। ওইরকম কোনো ডকুমেন্ট নাই। গাইডলাইন আর কি। আমার এখানে হচ্ছে যে যেগুলো অ্যাপ্লিকেশন আমার ইনস্টল করার দরকার পড়বে, সেই অ্যাপ্লিকেশন গুলো আমি ইনস্টল করে আপনাদের দেখা দেব যে এগুলো আমার ইনস্টল হবে। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই এই যে ফায়ারওয়াল যেটা আমরা এখানে ইয়ে করতেছি, এটা তো হলো লিনাক্সের সাথেই আছে, তো আমরা ফিজিক্যাল আবার ডিভাইস ইউজ করি কি জন্য সেটা? সাধারণত সফটওয়্যার ফায়ারওয়ালের উপরে অত বেশি রিলাইটা করা হয় না, মানে ওই পরিমাণ বিশ্বাস করা হয় না যে পরিমাণ বিশ্বাস হার্ডওয়্যার ফায়ারওয়ালের উপরে করা হয়। কারণ এখানে সফটওয়্যার ফায়ারওয়াল তো চলতেছে, এর পাশাপাশি আরো অনেক রকমের সার্ভিস চলতেছে, বাট হার্ডওয়্যার ফায়ারওয়ালের ভিতরে শুধুমাত্র ফায়ারওয়ালটাই চলতেছে, অন্য কিছু আর চলতেছে না। এই কারণে আচ্ছা। আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। তাহলে টপিকটা শেষ করে দেই। জি ভাই। ওকে।
তাহলে আমাদের এই তিনটা হচ্ছে এসি লিনাক্সের টাইপ। এর মধ্যে রানিং আছে হচ্ছে এনফোর্সিং, সেটা কিভাবে চেক করতে পারি? গেট ইনফোর্স। আপনি কথা বলতে গেলে আচ্ছা, যাই হোক, মাঝে মাঝে আবার সেম ভাইয়া। আচ্ছা, ওই ক্লিয়ার হচ্ছে মনে হয় ব্যান্ডউইথ ফ্ল্যাকচুয়েট করতেছে, যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, বাদ দেন তাহলে আজকে। আজকের মতো শেষ।